প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন জয়দেব স্কুলস ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যেই জেনে গেছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের বিভিন্ন খবরাখবর এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় ভিডিও আমার চ্যানেলে দেওয়া হচ্ছে। তো ইতিমধ্যেই ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেট যাদের পরীক্ষা হবে আগামী ১লা সেপ্টেম্বর, তাদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন সিলেবাস থেকে শুরু করে প্রশ্ন কাঠামো, কোন কোন টপিকে পরীক্ষা হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এবং পিডিএফ সহকারে উপস্থাপন করা হচ্ছে ক্যান্ডিডেটদের কাছে, যাতে পরীক্ষায় তারা সুষ্ঠুভাবে সফল হয়। এর পাশাপাশি ২৪,৫৭৭ জন ক্যান্ডিডেট যারা ইতিমধ্যেই পিডি পাশাপাশি মেইন পরীক্ষায় বসেছিলেন, তো তাদের ইন্টারভিউ পরীক্ষা শুরু হবে। তো এই ইন্টারভিউ পরীক্ষা এবং পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত যাদের নতুন পরীক্ষা হবে তাদের ভিডিও কিন্তু পরপর আমার চ্যানেলে দেওয়া আছে। ইতিমধ্যেই একটা ইন্টারভিউ পরীক্ষা নিয়ে আলোচনা করেছি, আবার আরেকটা অনুরোধে নতুন একটা ভিডিও করতে চলেছি। তো সর্বপ্রথম যেটা দরকার সেটা আমি বলেছি, ড্রেস পাতি থেকে শুরু করে সমস্ত কিছুই আগের ভিডিওতে বলেছি। তো আজকে ভিডিওতে আলোচনা করব, সর্বপ্রথম তোমার হাইলি কনফিডেন্স থাকতে হবে ইন্টারভিউ পরীক্ষায়। কোনোভাবেই হীনমন্যতা থাকবে না, মুখে একটা মিষ্টি হাসি থাকবে। হ্যাঁ, তো সর্বপ্রথম তোমাকে জিজ্ঞাসা করতে পারি ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করার পরে যে আপনার নাম কি বা তোমার নাম কি, নামটা বলবে। সঙ্গে জিজ্ঞেস করতে পারে তুমি কোথা থেকে এসেছো। তারপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার কোয়ালিফিকেশন কি। তো যার যার কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশন দেবেন আপনারা। কেউ মাধ্যমিক পাস, কেউ 8 পাস, কেউ 12 পাস, কেউ এসএস উত্তরার পরে অনেকে কলেজে পাস করেছে ইতিমধ্যেই, বিএ, বিএসসি, বিকম, এমএ, এমকম পাস করে বসে আছেন বা এমএসসি। তো আপনারা বলবেন আমাদের কোয়ালিফিকেশন কি, বর্তমান কোয়ালিফিকেশন কি, বা কোন ডিভিশনে পাস করেছে সেটাও কিন্তু উল্লেখ করবেন, কত সালে সেটা একসাথে উল্লেখ করবেন। যে আমি 2010 সালে আমি মাধ্যমিক পাস করেছিলাম বা উচ্চ মাধ্যমিক পাস করেছিলাম সেকেন্ড ডিভিশন নিয়ে, ব্যাস এরকম। এবার সঙ্গে সঙ্গে তারা নেক্সট প্রশ্ন আপনার সামনে উপস্থাপন করতে পারে যে আপনি কেন গ্রুপ ডি চাকরিটিকে বেছে নিলেন। আরও তো আপনার অনেক কোয়ালিফিকেশন ছিল, অন্য কাজ যেতে পারতেন। তখন তুমি বলবে বা যেটা বলা উচিত, নিজেদের মতো করেই বলবে যে স্যার, পৃথিবীতে কোনো কাজ সহজ নাই। আমি এই কোয়ালিফিকেশান নিয়ে অমুক সালে হাইলি এডুকেটেড হয়েছি। বর্তমানে সকলেই প্রায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস। তো আমি আমার যোগ্যতা বলে প্রিলি এবং মেইন পরীক্ষায় পাস করে ইন্টারভিউ পরীক্ষায় এসে হাজির হয়েছি। প্রত্যেকেরই স্বপ্ন থাকে একটা সরকারি চাকরি পাওয়া। তো আমি সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে চাই। অর্থাৎ পায়ের তলায় আমার একটা মাটি দরকার। তো এইভাবে আপনারা বলবেন আমাদের মিষ্টভাষী আরও অন্য ভাষায় সুন্দরভাবে। নেক্সট প্রশ্ন যখন আমাকে জিজ্ঞেস করবে, হঠাৎ করে এমন একটা কঠিন প্রশ্ন জিজ্ঞেস করলো আপনি বলতে পারলেন না, তখন আপনার কাজ হবে সেই প্রশ্নটাকে দৌড়ে না গিয়ে যে স্যার এটাও হতে পারে, ওটাও হতে পারে, এইভাবে কোনো উত্তর দেবে না। বলবে স্যার জানি না, ম্যাডাম জানি না, এটা আমি মনে করতে পারছি না এখন, ব্যাস। এবং যেটা পারোনি সেটা নিয়ে মনের মধ্যে যেন সংসারে আমি একটা পারিনি, আমার কী হবে, আমি হয়তো বাদ হয়ে যাবো, এমন কিন্তু কোনো কিছু নয়। ঠিক আছে? কারণ মাদ্রাসা সার্ভিস কমিশনে 3:2 অনুপাতে কিন্তু ডাকা হবে, অর্থাৎ 3 জনকে ডাকলে 2 জনকে নেবে, 1 জনকে বাদ দেওয়া হবে। আর ইন্টারভিউ পরীক্ষায় ডাকা হবে 1.5 গুণ প্রার্থীকে। 1.5 গুণ প্রার্থীকে কিন্তু ইন্টারভিউ পরীক্ষায় ডাকা হবে, অর্থাৎ একজনের জন্য 1.5 জনকে ডাকা হবে। তো এইভাবে তোমরা বুঝতে পারছো 3:2 অনুপাতে ইন্টারভিউ হবে, 3 জনের মধ্যে 2 জন পাস করবে, 1 জন বাদ যাবে। আচ্ছা, এই গেল। এইবার বলি, তোমার নেক্সট প্রশ্ন আসতে পারে যে তুমি এখন বর্তমান কি করো। তখন তোমরা বলবে তোমাদের যে যা পেশায় আছো, বা কেউ কাজ করছো, কেউ ব্যবসা করছো, কেউ বিভিন্ন ছোটোখাটো কাজে লিপ্ত হয়ে আছো, কেউ টিউশনে পড়াও, সে কথা কিন্তু তোমরা উপস্থাপন করবে যে স্যার আমি এটা করি। তবে একটা কথাই বলবো, যদি তোমার হাইলি কনফিডেন্স থাকে, তোমার বিষয়ের প্রতি ডেপথ থাকে, তাহলে কিন্তু তুমি বলবে যে আমি টিউশনি করি।
নতুবা টিউশনি করলেই ওরা কিন্তু সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে কোন ক্লাস পড়াও। যদি কোনো ক্লাস উপস্থাপন করো, কোনো একটা ক্লাস, তাহলে সেই ক্লাস থেকে কিন্তু তোমাকে প্রশ্ন করবে, অর্থাৎ তোমাকে সেই ক্লাসের বই সম্পর্কে কি কোন সাবজেক্ট পড়াও এটাও জিজ্ঞেস করবে। সেই সাবজেক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, সেই বই থেকে কিন্তু ওরা প্রশ্ন হাইলি হাইলি জ্ঞানী ব্যক্তি, নলেজ সম্পন্ন ব্যক্তি দ্বারা কিন্তু তোমাকে ইন্টারভিউ দিতে আসছে, এটা কোনো ছেলে খেলা নয়। সুতরাং ওখানে চালাকি কোনো জায়গা নেই। তো ওইটা উত্তরটা এড়িয়ে দেওয়ার চেষ্টা করবে বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে যে তুমি এখন ছোটখাটো কাজ করে খাচ্ছ। তারা আর মেধাবী সম্পন্ন ছেলেমেয়ে তারা অবশ্যই বলবে কি করছে, পড়াশোনার লাইনে আছো, টিউশন পড়াচ্ছ ইত্যাদি। তারপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কেউ একজন বলল আমি বাচ্চাদের টিউশনে পড়াই, কেউ একজন বলল 3 বা 4। আচ্ছা বলো তো দেখি সহজ পাঠ কার লেখা, এমন যে কোনো একটা বই নাম দিয়ে তার লেখকের নাম তোমাকে কিন্তু জিজ্ঞাসা করবে। যেমন সহজ পাঠ লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, ঠিক তেমনভাবে আবার তোমাদের জিজ্ঞাসা করতে পারে বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি। তো তুমি এটা ভালোই জানো বা তোমরা যা ভালোই জানো, বলে দিলে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তো সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে, এটা তোমাদের সবাইকে জানতে হবে যে কততম তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তো উত্তরটা হচ্ছে আমি বলবি 17তম। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতে পারে যে বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে এবং তিনি কততম রাজ্যপাল, তুমি বলবে সিবি আনন্দ বোস 15তম রাজ্যপাল। ঠিক তেমনভাবে জিজ্ঞেস করতে আমাদের বর্তমান ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম কি, তুমি বললে দ্রৌপদী মুর্মু, তিনি কততম। ঠিক তেমনভাবে তোমাকে জিজ্ঞাসা করতে পারে তুমি একজন গ্রুপ ডি কর্মী, তো তুমি মাদ্রাস সার্ভিস কমিশনে চাকরি পেয়েছো, তো তোমার প্রধান কর্তব্য কি হতে পারে। এই নিয়ে আগের ভিডিওতে আমি বলেছি, তবু বলছি, তোমরা বলবে স্যার যে প্রতিষ্ঠানে আমি চাকরি করব সেই প্রতিষ্ঠানের যিনি প্রধান থাকবেন তার নির্দেশ অনুযায়ী আমি চলব, এটুকু আমি জানি। আমার ধারণা আছে একজন গ্রুপটির কাজ ফাইল সংরক্ষণ করা, ফাইল দেখাশোনা করা এবং যে প্রতিষ্ঠানে কাজ করব তার অনুমতি অনুসারে বিভিন্ন ফাইল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আনা, এমনকি বর্তমান চলছে মিড ডে মিল থেকে শুরু করে ব্যাংকের বিভিন্ন কাজ এবং স্যার ম্যাডামদের খাতা, ছাত্রদের বই, জামা প্যান্ট বিতরণ, সমস্ত কিছু কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়বে গ্রুপ ডি কর্মী হিসাবে। এবার তোমাকে প্রশ্ন করতে পারে গ্রুপ ডি কর্মীকে কোন দিকে নজর দেওয়া উচিত, তখন তুমি বলবে স্কুল পরিচালনার ক্ষেত্রে যেমন পরিচালনা কমিটি থাকে, ম্যানেজিং কমিটি থাকে, ঠিক তেমনভাবে একজন গ্রুপ ডি কর্মীর কাজও কিন্তু কম নয়। তারও দায়িত্ব সমস্ত দিক সর্বদা ঠিকঠাক আছে কিনা সর্বদিক রক্ষণাবেক্ষণ করা। তোমাকে আবার প্রশ্ন করতে পারি সঙ্গে সঙ্গে যে কোনো জেনারেল নলেজ থেকে বা বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে বর্তমানে 2024 সালে অলিম্পিক কোথায় খেলা হয়েছে, প্যারিস। এই সময় ভারতের কারা কয়েকজন নাম বলতে পারি, যেমন নীরজ চোপড়া, ঠিক আছে, তিনি প্যারিস অলিম্পিকে কী পেয়েছেন বা তার আগের অলিম্পিকে কী পেয়েছেন। কিছুদিন আগে টোয়েন্টি বিশ্বকাপ হয়ে গেছে, তারা চ্যাম্পিয়ন হয়েছিল টোয়েন্টি বিশ্বকাপে, কারা চ্যাম্পিয়ন হয়েছে, কোন টিম, কোন প্লেয়ার সর্বোচ্চ রান করেছে। এছাড়া পরবর্তী বিশ্বকাপ কত সালে হবে, কোন দেশে হবে, এই ধরনের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে ধরতে পারে, বা পরের অলিম্পিক কোথায় হবে ইত্যাদি। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প তোমাকে জেনে যেতে হবে, যে সমস্ত প্রকল্প, যেমন কন্যাশ্রী প্রকল্প কত সালে হয়েছিল, লক্ষ্মী ভান্ডার কত সালে হয়েছিল, সবুজ সাথী কত সালে হয়েছিল, কে প্রতিষ্ঠা করেছিলেন, কত বছর চলছে, ইত্যাদি প্রশ্ন তোমাদেরকে জানতে হবে। তো এইভাবে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তো আজকের টপিকটা হচ্ছে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি এই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটু আলোচনা করবো, তারপরে আবার তোমাদের ইন্টারভিউ পরীক্ষা নিয়ে আলোচনা করবো।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটি কেমন লাগছে কমেন্ট করে